গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মেঘ বলেছে যাব যাব। আজ পঞ্চম পর্ব। তিতিক কলেজে যাবার জন্য তৈরি হয়েছে, অপেক্ষা করছে বাবার জন্যে। মতিন সাহেব বাথরুমে ঢুকেছেন। বাথরুম থেকে বের হলে তিতলির রিক্সা ভাড়া চাইবে। একবার না, কয়েকবার চাইতে হবে। তিনি শেষ পর্যন্ত অত্যন্ত বিরক্ত মুখে মানিব্যাগ খুলে 2টা 10 টাকার নোট বের করবেন। আসা যাওয়ার রিক্সা ভাড়া বাবদ 15 টাকা আর 5 টাকা টিফিনের জন্যে। টাকাটা চাওয়া মাত্র দিয়ে দিলে কি হয়? একসঙ্গে কয়েকদিনের টাকা দিয়ে দিলে রোজ রোজ চাইতেও হয় না। মতিন সাহেব বিরক্ত হয়ে বললেন, অস্থির হয়ে পড়েছিস কেন? টাকা টাকা করে দেখি তো দরজা ভেঙে বাথরুমে ঢুকে পড়ার ব্যবস্থা করেছিস। স্বভাব থেকে অস্থিরতা দূর কর। অস্থির মানুষ কোথাও গিয়ে পৌঁছতে পারে না। রাগে দুঃখে তিতলির কান্না পেয়ে যাচ্ছে। বাবার সঙ্গে সহজভাবে কথা বলার সম্পর্ক থাকলে সে অবশ্যই বলতো, তুমি নিজে তো খুব সুস্থির মানুষ, তুমি কোথায় গিয়ে পৌঁছেছ? বাবার সঙ্গে সহজভাবে কথা বলার সম্পর্ক তার না। তিতলি চাপার নিঃশ্বাস ফেলে দাঁড়িয়ে রইল। মতিন সাহেব তার শোবার ঘরের দিকে রওনা হলেন। টেবিলের ড্রয়ার থেকে মানিব্যাগ বের করবেন। তিতলির প্রতীক্ষার অবসান হবে। তিতলি বাবার পেছনে পেছনে গেল। মতিন সাহেব ড্রয়ারের দিকে গেলেন না। খাটের উপর বসতে বসতে বললেন, আজকের কাগজটা দিয়ে যা, আর তোর মাকে বল 1 কাপ চা দিতে, চিনি দিয়ে যেন আবার শরবত না বানায়। 1 কাপে 1 পোয়া চিনি না দিয়ে তো আবার সে চা বানাতে পারে না। আমার দেরি হয়ে যাচ্ছে বাবা। খবরের কাগজটা দিতে আর তোর মাকে চায়ের কথা বলতে কতক্ষণ লাগবে? কথাটা বলে তুই যে সময় নষ্ট করছিস, তার চেয়ে কম সময়ে কাগজটা দিয়ে যেতে পারতি, আর মাকেও খবর দিতে পারতি। তিতলি কাগজ এনে বাবার হাতে দিয়ে রান্নাঘরে চলে গেল। সুরাইয়া মেয়েকে দেখে বিস্মিত হয়ে বললেন, কিরে, এখনো কলেজে যাসনি? তিতলি বলল, বাবাকে 1 কাপ চা দাও, আর আমাকেও দাও, আজ কলেজে যাব না। যাবি না কেন? ইচ্ছে করছে না যেতে। সুরাইয়া কলেজ প্রসঙ্গে আর কিছু বললেন না। মনে হলো মেয়ে কলেজে না যাওয়ায় তিনি খুশি হয়েছেন। তিতলি যেদিন কলেজে যায় না, সেদিন মাকে নানা কাজে সাহায্য করে। দুপুরে রান্নার সময় বলে, মা, তুমি একটা মোড়া এনে মোড়ায় চুপচাপ বসে থাকো, আমি রান্না করে দিচ্ছি। রোজ রোজ রান্না করতে নিশ্চয়ই তোমার বিরক্ত লাগে। আজ আমি সব রান্না রাঁধব, তুমি শুধু বাবার ভাতটা রাঁধবে। তিতলির হাতে কোনো মন্ত্রতন্ত্র আছে, যাই রাঁধে খেতে ভালো হয়। কলেজে যাবি না কেন? বললাম তো ইচ্ছা করছে না। অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না। কলেজে পড়াশোনা কিছু হয় না মা, টিচাররাও আসে না। যারা আসেন হড়বড় করে 2-1 কথা বলে চলে যান। তারা কি বলেন আমরা কেউ শুনিও না। নিজেদের মতো ফিসফিস করে গল্প করি, কাটাকুটি খেলা খেলি। বলিস কি? সত্যি কথাই বলছি। আমরা কলেজে যাই গল্পগুজব আর হইচই করার জন্যে। পড়াশোনা যাদের করার তারা ঘরে বসে করে। কলেজে তাহলে খুব খারাপ অবস্থা? খারাপ কেন হবে, ভালো অবস্থা। সুরাইয়া চায়ের কাপে চা ঢাললেন। তিতলি কাপ হাতে বাবার ঘরের দিকে রওনা হলো। চট করে বাবার কাপে একটা চুমুক দিয়ে দেখে নিল চিনি ঠিক আছে কিনা। কাজটা ঠিক হলো না। চা এঁটো করে দেয়া হলো। তবে বাবা মার চা এঁটো করা যায়। মতিন সাহেব চায়ের কাপ হাতে নিতে নিতে বললেন, টেবিলের উপর পেপার ওয়েটে টাকাটা চাপা দেওয়া আছে, নিয়ে যা। তিতলি টাকাটা নিল। মতিন সাহেব বললেন, এদিক থেকে লালমাটিয়া কলেজে কোনো মেয়ে যায় না? তাহলে দুজনে শেয়ার করে যেতে পারতিস, খরচও বাঁচত। আবার দুজনে একসঙ্গে যাবার একটা সিকিউরিটিও আছে। কলেজের নোটিশ বোর্ডে একটা নোটিশ দিয়ে দিবি। তিতলি অবাক হয়ে বলল, কি নোটিশ দেব? সহযাত্রী চেয়ে বিজ্ঞপ্তি। তিতলি বলল, আচ্ছা। টাকাটা যে সেভ হচ্ছে সেটা বড় কিছু না, সিকিউরিটিটা আসল। দিনকাল খুবই খারাপ, চারদিকে সিকিউরিটি প্রবলেম। তিতলি বাবার সামনে থেকে চলে এলো। বাবার বক্তৃতা মার্কা কথা শুনতে অসহ্য লাগছে। এর চেয়ে মার সঙ্গে গল্প করার অন্য আনন্দ।
মা যত না গল্প করবেন তার চেয়ে বেশি গল্প শুনতে চাইবেন। সামান্য গল্পও মা মুগ্ধ হয়ে শোনেন। এই ধরনের মানুষকে গল্প শুনিয়ে খুব আনন্দ। সুরাইয়া মেয়ের হাতে চায়ের কাপ তুলে দিতে দিতে বললেন, নাদিয়ার কি হয়েছে তুই জানিস? তিতলি বিস্মিত হয়ে বলল, না তো, ওর আবার কি হবে? সুরাইয়া বললেন, আমি নাস্তা খাওয়ার জন্য ডাকতে গেলাম, দেখি বই পড়ছে ঠিকই, কিন্তু চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিছু বলে না। আচ্ছা, আমি জেনে আসছি কি ব্যাপার। মা শোনো, দুপুরে আজ আমি রাঁধব। কি রাঁধবি? বাজারই তো নেই ঘরে। বাবা বাজারে যাবে না? বাবাকে দিয়ে 1 কেজি ভালো গরুর গোস্ত আনিয়ে দাও তো মা, আমি কাটা পেঁয়াজ দিয়ে একটা গোস্ত রান্না করব। প্রমিদের বাড়ি একদিন খেয়েছিলাম, খেতে খুব ভালো। প্রমির আম্মার কাছে সব জেনে এসেছি। ঘরে কি সিরকা আছে? সিরকা লাগবে, সিরকা ছাড়া হবে না। ঘরে তো সিরকা নেই। সিরকা আনিয়ে দাও না মা, রান্নাটা একবার রাঁধতে না পারলে ভুলে যাব, একবার রাঁধলে আর ভুলব না। সিরকা টিরকার কথা বললে তোর বাবা যদি রেগে যায়? এটা আবার কি ধরনের কথা মা? বাবাকে তুমি এত ভয় পাও কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক হবে বন্ধুর মতন, তোমাদের এরকম কেন? তোমাদের দেখে মনে হয় একজন গুরুমশাই আর একজন প্রাইমারি ক্লাসের ছাত্রী। তিতলি উঠে দাঁড়ালো, তার চা শেষ হয়নি, খেতে ভালো লাগছে না। তিতলি জানে তার মা তার চায়ের কাপের চাটুকু একসময় চুমুক দিয়ে খাবেন, তিনি অপচয় সহ্য করতে পারেন না। নাদিয়া নিঃশব্দে পড়ছে। তিতলি ঘরে ঢুকতেই সে বই থেকে মাথা না সরিয়ে বলল, কলেজে যাওনি আপা? তিতলি বলল, আজ কলেজে যাব না, আজ আমার ছুটি। নাদিয়া বই থেকে মুখ ঘুরিয়ে বড় বোনের দিকে তাকিয়ে হাসল। তার হাসিই বলে দিচ্ছে বড় আপার কলেজে না যাওয়ার সংবাদে সে খুব আনন্দিত। যদিও তার আনন্দিত হবার কিছু নেই, সে বই রেখে আপার সঙ্গে গল্প করতে বসবে না। বিকেল একবার কিছুক্ষণের জন্য উঠবে, ছাদে হাঁটতে যাবে, তাও একা একা। ছাদ থেকে নেমে আবারও বই নিয়ে বসবে। তিতলি একটা চেয়ার টেনে নাদিয়ার পাশে বসতে বসতে বলল, নাদিয়া, তোকে খানিকক্ষণ বিরক্ত করি? করো, কিন্তু আপা বেশিক্ষণ না। দিনরাত যে এত পড়িস, তোর ভালো লাগে? যে হারে পড়াশোনা করিস, সব বই তো তোর মুখস্থ হয়ে যাবার কথা। নাদিয়া লজ্জিত ভঙ্গিতে হাসতে হাসতে বলল, সব বই তো আমার মুখস্থই। মুখস্থ? তাহলে আর পড়ার দরকার কি? না পড়লে ভুলে যাব না? ভুলে গেলে যাবি, সামান্য এসএসসি পরীক্ষার জন্য জীবনটা নষ্ট করে ফেলবি? তোকে দেখে মনে হয় তুই মানুষটা একটা যন্ত্র। নাদিয়া বলল, আপা, তুমি অনেকক্ষণ বিরক্ত করে ফেলেছ, এখন যাও, তোমাকে আর সময় দেয়া যাবে না। আসল কথা যেটা বলতে এসেছিলাম সেটা কিন্তু বলা হয়নি। আসল কথা কি? মা সকালে নাস্তা নিয়ে এসে দেখে তুই বই পড়তে পড়তে কাঁদছিস। কি হয়েছে রে? কিছু হয়নি। আমাকে বলতে কোনো অসুবিধা আছে? না, খুবই তুচ্ছ ব্যাপার আপা, এই জন্য বলতে ইচ্ছে করছে না। কাউকে কিছু বলবি না, ফিঁচ ফিঁচ করে কাঁদবি, এটা কেমন কথা? আর কাঁদব না। আমরা 3 বোনের কেউ কাঁদলে মা খুব কষ্ট পায়। কি জন্যে কাঁদছিস, এই জন্যে এটা মাকে জানানো দরকার। মাকে কিছু জানাতে হবে না আপা, আমি তোমাকে বলছি, তুমি শুনে রাখো। ফুপুর বাসায় যে গিয়েছিলাম, সেখানে জামান ভাই আমাকে একটা চিঠি দিয়েছে, কুৎসিত একটা চিঠি। কেউ যে কাউকে এমন কুৎসিত চিঠি দিতে পারে তাই আমি জানতাম না। কি লেখা চিঠিতে? কি লেখা সেটা তোমাকে বলতে পারবো না। চিঠিটা কি ফেলে দিয়েছিস? না, ফেলিনি, রেখে দিয়েছি। কিন্তু তোমাকে চিঠিটা আমি কোনোদিন দেখাবো না, দেখতে চেও না। চিঠিটা পড়লে তোমার শরীর অসুচি হয়ে যাবে। আপা, এখন তুমি যাও। তিতলি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চিঠিতে কি ভালোবাসার কথা লেখা? নাদিয়া চাপা গলায় বলল, ভালোবাসার কথা লেখা থাকলে আমি রাগ করব কেন? ভালোবাসাটা আসে না আপা, অতি কুৎসিত কিছু কথা। আপা শোনো,
মাকে কিছু বলার দরকার নেই। ফুপুকে কি বলবো ঘটনাটা? না, ফুপু উল্টা আমার উপর রাগ করবে। কোনো মার কাছেই নিজের ছেলের দোষ ধরা পড়ে না। তাছাড়া এইসব ঘটনায় সবার আগে দোষী ভাবা হয় মেয়েটাকে। ফুপু কি বলবে জানো? বলবে বাংলাদেশে তো মেয়ের অভাব ছিল না, এত মেয়ে থাকতে জামান তোকে এই চিঠি কেন লিখল? এই রহস্যটার মানে কি? তুই নিশ্চয়ই এমন কিছু করেছিস যে তোকে এই চিঠি লেখার সাহস পেয়েছে। তিতলি বলল, ফুপু এরকম বলবে সেটা ঠিকই বলেছিস, তুই তো বেশ গুছিয়ে চিন্তা করে শিখে গেছিস। আমি মোটেও গুছিয়ে চিন্তা করি না আপা, যা মনে আসে তাই বলে ফেলি। পড়তে পড়তেই সময় পাই না, এত চিন্তা করব কিভাবে? নাদিয়া হাসল, এত সুন্দর করে হাসল যে তিতলির তৎক্ষণাৎ ইচ্ছা করল বোনকে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাকতে। সেটা করতে গেলে নাদিয়া বিরক্ত হবে। আচ্ছা, নাদিয়া কি জানে যত দিন যাচ্ছে সে তত সুন্দর হচ্ছে? না, তা সে জানে না। আয়নায় সে মনে হয় নিজেকে দেখেও না। তার সমস্ত জগৎ পাঠ্য বইয়ে সীমাবদ্ধ। তিতলির ধারণা সে যদি প্রেমে পড়ে তাহলে কোনো মানুষের প্রেমে পড়বে না, কোনো একটা পাঠ্য বইয়ের প্রেমে পড়বে। তিতলি উঠে পড়ল। মতিন সাহেব গোশত বা সিরকা কোনোটাই আনেননি। গোশত প্রসঙ্গে তিনি বলেছেন, গোশত শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। সবচেয়ে খারাপ ধরনের প্রোটিন হল অ্যানিম্যাল প্রোটিন। সপ্তাহে একদিনের বেশি গোশত খাওয়া ঠিক না। এই সপ্তাহে এর মধ্যেই 2 দিন হয়ে গেছে, আর না। সিরকার প্রসঙ্গে বলেছেন, সিরকাটা কোন কাজে লাগে? বাড়িটা তো কাবাব হাউস না যে সিরকা লাগবে, সয়া সস লাগবে। সুরাইয়া স্বামীর সঙ্গে তর্কে যাননি, চুপ করে গেছেন। তার মন একটু খারাপ হয়েছে। মেয়েটা শখ করে একটা জিনিস চেয়েছে। মতিন সাহেব তার স্ত্রীর সঙ্গে রাগারাগিও করেছেন। তিতলির কলেজ বাদ দেওয়া প্রসঙ্গে রাগারাগি। সকাল থেকে তো রিক্সা ভাড়া করে আমার মাথা খারাপ করে দিচ্ছিল। মনে হচ্ছিল দরজা ভেঙে বাথরুমে ঢুকে পড়বে। যখন ভাড়া দিলাম তখন আর কোথাও যায় না। এর মানে কি? আদর দিয়ে দিয়ে সব কটা মেয়ের মাথা তুমি নষ্ট করেছ। মেয়েরা কিছু বললে তোমার হুঁশ থাকে না। মেয়েদেরকেও মুখ দিয়ে একটা শব্দ বের করলে ওটা নিয়েই থাকো। মুখে দিয়ে সিরকা বের করেছে আর তুমিও তসবি জপা শুরু করলে, সিরকা সিরকা। আদর এবং প্রশ্রয় কম দেবে, এর ফল আখেরে শুভ হবে। মতিন সাহেব বাজার এনে দিয়ে কাগজ কলম নিয়ে বসেছেন। তিতলির কলেজের নোটিশ বোর্ডে ঝোলানোর জন্য একটা বিজ্ঞাপন তিনি নিজেই লিখবেন। কাল কলেজে যাবার সময় মেয়ের হাতে ধরিয়ে দেবেন। মেয়ে নিজের আগ্রহে এই কাজ করবে না, তেমন শিক্ষা তারা মার কাছ থেকে পায়নি। তাদের মা তাদের শুধু আদরই দিয়েছে, শিক্ষা দেয়নি। মতিন সাহেব অনেক চিন্তা ভাবনা এবং পরিশ্রম করে জিনিসটা দাঁড় করালেন। সহযাত্রীর জন্য বিজ্ঞাপন। আমার বাসা কলাবাগানের অভ্যন্তরে। দেশের বর্তমান অশান্ত পরিবেশে রিক্সাযোগে একা একা কলেজে আসবার সময় কিঞ্চিত ভীত থাকি। এমত অবস্থায় সহপাঠী বন্ধুদের জানাচ্ছি, তাহাদের কেহ যদি কলাবাগান এলাকায় থাকেন এবং আমার সঙ্গে একত্রে রিক্সায় আসা যাওয়া করতে রাজি থাকেন, তাহা হইলে আমার জন্য অত্যন্ত শুভ হয়। রিক্সা ভাড়া বাবদ যে অর্থ ব্যয় হয় তা সমান সমান ভাগাভাগি করা হইবে। ফলশ্রুতিতে অভিভাবকেরও অর্থনৈতিক সাশ্রয় হইবে। যোগাযোগের ঠিকানা তিতলি বেগম, 12/10 কলাবাগান, হলুদ কাঠের গেটওয়ালা বাড়ি। দুপুরে খেতে বসে নাদিয়া উৎফুল্ল গলায় বলল, নিশ্চয়ই আপার এতেছে, রং দেখেই টের পাচ্ছি আপার রান্না। তিতলি লজ্জিত গলায় বলল, আহ্লাদি করিস না, খা। তুমি যাই রাঁধো তাই এত অপূর্ব হয় কেন বলো তো? তুমি একটা রান্নার স্কুল দিও আপা, দেখবে দলে দলে তোমার স্কুলে ছাত্র ভর্তি হবে। যথেষ্ট হয়েছে। মোটেই যথেষ্ট হয়নি। আপা, তুমি কি জানো তুমি খুব অল্প বয়সে বিধবা হবে? সুরাইয়া তীক্ষ্ণ গলায় বললেন, এটা কি ধরনের কথা? নাদিয়া বলল, আপা ভালো ভালো রান্না করবে, সেই রান্না খেয়ে খেয়ে দুলাভাই ফুলে ফেঁপে একাকার হবে, কোলেস্টেরল হবে, হাই ব্লাড প্রেশার হবে, তারপরেও খাওয়া ছাড়তে পারবে না, তারপর একদিন হার্ট অ্যাটাক। সুরাইয়া বললেন, রসিকতা ভালো, এই ধরনের রসিকতা ভালো না, তবা কর, বল তবা। নাদিয়া বলল, তবা। সুরাইয়া বললেন, তুই কথাবার্তা আরও সাবধানে বলবি,
যা ইচ্ছে বলে ফেলিস, আশ্চর্য। তিতলি বলল, বক্তৃতা বন্ধ কর তো মা, বেচারি আরাম করে খাচ্ছে, খাক না। সন্ধ্যাবেলা তিতলির ফুপু নাফিসা খানম এলেন। পরনে ধবধবে সাদা শাড়ি, কাঁধে গোলাপি চাদর। ছোটখাটো মহিলা, সরল ধরনের গোলগাল মুখ, কথা বলেন নিচু গলায়, কিন্তু তার নিচু গলার প্রতিটি শব্দের গুরুত্ব অপরিসীম। নাফিসা খানম গাড়ি থেকে নেমে ভুরু কুঁচকালেন। নষ্ট কলিং বেল এখনও বদলানো হয়নি। গত সপ্তাহে তিনি শক খেয়েছিলেন। মতিনকে বলে গেছেন ঠিক করতে, মতিন সেটা করেনি। তিনি ড্রাইভারকে তৎক্ষণাৎ দোকানে পাঠালেন। ড্রাইভার ডিংডং শব্দ হয় এমন একটা কলিং বেল কিনবে, একজন ইলেকট্রিশিয়ানকে সঙ্গে করে নিয়ে আসবে। তিনি থাকতে থাকতেই কলিং বেল ঠিক হবে। নাফিসা খানম কারো বাড়িতেই খালি হাতে যান না। এখানেও 1 কেজি জিলাপি নিয়ে এসেছেন। জিলাপি দোকানের কেনা না, তার নিজের বানানো। এক ময়রার কাছ থেকে তিনি মিষ্টি বানানো শিখছেন। জিলাপি ভালো হয়েছে, তবে জিলাপির প্যাঁচ ঠিকমতো হয়নি। 2.5 প্যাঁচ হবার কথা, তার কোনোটিতে 3 প্যাঁচ হয়েছে, কোনোটিতে 1 প্যাঁচ। মতিন এসে বড় বোনকে কদমবুসি করলেন। এটা নতুন না, সব সময় করেন। নাফিসা খানম এত ভক্তিতেও বিচলিত হলেন না। শুকনো গলায় বললেন, কিরে, তোকে না বললাম কলিং বেল ঠিক করাতে, ঠিক করাসনি কেন? মতিন আমতা আমতা করে বললেন, বেল কিনিয়েছি, বেল, ইলেকট্রিক তার সব কেনা, মিস্ত্রি পাচ্ছি না। মিস্ত্রি পাবি না কেন? মিস্ত্রিরা সব দল বেঁধে গেল কই? আমার পরিচিত একজন মিস্ত্রি আছে, ও গেছে দেশের বাড়িতে। পয়সা দিয়ে কাজ করাবি, তার আবার পরিচিত অপরিচিত কিরে? কাল পরশুর মধ্যে লাগিয়ে ফেলবো আপা। তিতলিকে অজুর পানি দিতে বল, মাগরিবের সময় পার হয়ে যাচ্ছে। জিলাপি নিয়ে এসেছি, খা, গরম গরম খা, ঠান্ডা হলে ভাল লাগবে না। নাফিসা খানম অজু করে নামাজ পড়তে বসলেন। মতিন সাহেব হাঁপ ছেড়ে বাঁচলেন যে কলিং বেল সমস্যা বেশি দূর গড়ায়নি। সমস্যার এত সহজ সমাধান অবশ্যই হল না। নামাজ শেষ করেই নাফিসা খানম বললেন, মতিন, তুই তোর কলিং বেল আর কি তারফার কিনেছিস আমাকে দেখা। আমি ড্রাইভারকে কিনতে পাঠিয়েছি, যেটা ভালো সেটা লাগাবো, বাকিটা তুলে রাখব। মতিন মুখ শুকনো করে কলিং বেল খুঁজতে গেলেন। যে জিনিস কেনাই হয়নি সেই জিনিস খুঁজে পাওয়া মুশকিল। মতিন সম্ভব অসম্ভব সব জায়গায় খুঁজছেন আর কিছুক্ষণ পরপর বলছেন, আশ্চর্য, পলিথিনের একটা কালো ব্যাগ ছিল, খাটের নিচে রেখেছি, গেল কোথায়? তার স্বগতোক্তি নাফিসা খানম শুনেও না শোনার ভাব করছেন। এত কিছু শোনার সময় তার নেই। তিনি এসেছেন জরুরি কাজে, তিতলির বিয়ের ব্যাপারে কথা বলার জন্যে। ওই পার্টি গা এলিয়ে দিয়েছিল, ফাইনাল কথা বলবে বলে ডেট দিয়ে আসেনি, এখন আবার খানিকটা উৎসাহ দেখাচ্ছে। নতুন পরিস্থিতিতে স্ট্র্যাটেজি নিয়ে তিনি আলাপ করতে এসেছেন। আলাপ তিনি করছেন সুরাইয়ার সঙ্গে, তবে তিনি চাচ্ছেন মেয়েরাও ব্যাপারটা শুনুক। মতামত দেবে না, শুধু শুনে যাবে। বিয়েটি বিষয়ক গল্প শুনতে নাদিয়ার একদম ভাল লাগে না। তারপরেও তাকে গভীর আগ্রহ নিয়ে শুনতে হচ্ছে। ফুফু যতক্ষণ থাকবেন ততক্ষণ সবাই তাকে ঘিরে থাকবে, এটাই অলিখিত নিয়ম। নাফিসা খাটে পা উঠিয়ে বসে আছেন, তার দুপাশে নাদিয়া এবং তিতলি। নাতাশা ঠিক তার পেছনে হাঁটু গেঁড়ে দাঁড়িয়ে আছে। নাতাশার দায়িত্ব হচ্ছে ফুপুর চুল টেনে দেয়া। এই কাজটা নাকি নাতাশা খুব ভালো পারে। ঘটনা কি হলো শোন। রাত 8টা বাজে, তিতলির ফুপার কাছে গেস্ট এসেছে। আমি গেস্টদের চা আর নুডলস দিয়ে শোবার ঘরে এসেছি। খুবই মাথা ধরেছে। কাজের মেয়েটাকে বললাম চুল টেনে দিতে, সে চুল টানছে আর তখনই টেলিফোন এলো। খুবই নরম গলা, আপা কেমন আছেন, শরীর ভালো, এইসব ন্যাকামি টাইপ কথা। আমি গলা শুনেই বুঝেছি কে। তারপরে বললাম, চিনতে পারছি না তো, কে বলছেন? বলল, আমি বুলা। আমি বললাম, ও আচ্ছা, বুলা ছেলের মামি। পশ্চিমবঙ্গের মেয়ে তো, চর্বির ভাঁজে ভাঁজে দুষ্ট বুদ্ধি, আমাদের মতো সহজ সরল না। আমি বললাম, কি ব্যাপার, হঠাৎ টেলিফোন? সে বলে কি, আপা আপনার সঙ্গে যে একটু বসতে হয়, সোমবারে কি আপনার সময় হবে? আমি বললাম, না, এই সপ্তাহটা খুব ব্যস্ত থাকব। কোনোরকম আগ্রহ দেখালাম না। ভাবটা এরকম করলাম যে আমার কোনো গরজ নেই।
গরজ দেখালে এরা মাথায় উঠে যায়। শুরুতে বেশি গরজ দেখানোর জন্যই ওরা ঠান্ডা মেরে গিয়েছিল। যেই গরজ দেখানো বন্ধ অমনি খোঁজ পড়েছে। সুরাইয়া বললেন, ওদের আগ্রহ আছে? আগ্রহ অবশ্যই আছে, তবে ভালো ছেলে একটা হাতে থাকলে যা হয়, দুনিয়ার মেয়ে বাজিয়ে দেখে তাই করছে, দুনিয়ার মেয়ে দেখে বেড়াচ্ছে। কোনো মেয়েরই ভালো কিছু চোখে পড়ছে না, শুধু খুঁতগুলো চোখে পড়ছে। নাদিয়া বলল, ভালো ছেলে আপনি কাকে বলেন ফুপু? নাদিয়া খানম পানের বাটা থেকে পান মুখে দিতে দিতে বললেন, আমার কাছে ভালো ছেলের হিসাব খুব সোজা। ছেলে ঢাকা শহরে নিজের বাড়ি থাকতে হবে, ভালো একটা চাকরি থাকতে হবে, পরিবারের ছোট বা মেজ ছেলে হতে হবে। বড় ছেলের উপর সংসারের দায় দায়িত্ব থাকে, বড় ছেলে চলবে না। গায়ের রং ফর্সা হতে হবে, রং ময়লা হলে তার মেয়েগুলোর রং হবে ময়লা, মেয়েদের বিয়ে দিতে গিয়ে জান বের হয়ে যাবে। লম্বা হতে হবে, বাপ বাঁটু হলে ছেলে মেয়ে সব নাট বল্টু হয়। তোর বাবাকে ডাকতো, তাকে দুটো কথা বলে বিদায় হব। মতিন শুকনো মুখে এসে দাঁড়ালেন। নাফিসা খানম চায়ের কাপে পানের পিক ফেলতে ফেলতে বললেন, কলিং বেল পাওয়া গেছে? না, পলিথিনের ব্যাগে করে খাটের নিচে এনে রেখেছিলাম। ভালো করে ভেবে দেখ, হয়তো কিনে দোকানেই ফেলে এসেছিস। সেটাও হতে পারে। কিনেছিস কোত্থেকে? নবাবপুর থেকে। কাল গিয়ে খোঁজ নিবি, পয়সা দিয়ে জিনিস কিনে দোকানে ফেলে আসা কোনো কাজের কথা না। জি বাবু, এখন যা। মতিন হাঁপ ছাড়লেন, মনে হচ্ছে ঘাম দিয়ে তার জ্বর ছেড়েছে। নাফিসা বললেন, তিতলি, কাগজ আর কলম আন, জিলাপির রেসিপি তোকে লিখে দিয়ে যাই। আমি মুখে মুখে বলি, তুই লিখে নে। না, নাদিয়া তুই লেখ, তোর হাতের লেখা ভালো। নাদিয়া জিলাপির রেসিপি লিখছে। আজ তার অনেক সময় নষ্ট হলো। নষ্ট সময়টা কাভার করার জন্য অনেক রাত জাগতে হবে। সুন্দর করে লিখে রাখ, ময়দা 1 কাপ, চিনি 1 কাপ, গোলাপ জল 1 টেবিল চামচ, সয়াবিন তেল 1 কাপ। ময়দা আধ কাপ পানিতে ভালো করে গুলে 2 দিন ঢেকে রাখতে হবে। রেসিপি দিয়ে নাফিসা উঠলেন, সুরাইয়ার হাতে একটা খাম ধরিয়ে দিলেন। সামনের মাসের খরচ 4000 টাকা। টাকার খাম সুরাইয়া খুব লজ্জিত মুখে নিলেন। তার লজ্জা অবশ্য নাফিসা খানমের চোখে পড়ল না। তিনি কলিং বেল লাগানো হয়েছে কিনা দেখতে গেলেন। মিস্ত্রি কলিং বেল লাগিয়েছে। নাফিসা খানম দুবার বেল টিপলেন। বেলের আওয়াজে তেমন খুশি হলেন না। ক্যানক্যানের শব্দ কানে লাগে। নাদিয়া রাত 1টা পর্যন্ত পড়ে। বড় ফুপুর জন্য 1.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে। সেই সময় পুষিয়ে নেবার জন্যে সে 2:30টা পর্যন্ত পড়ে ঘুমোতে গেল। 2টা খাটের একটাতে সে একা ঘুমোয়, অন্যটাতে তিতলি নাতাশাকে নিয়ে শোয়। কেউ সঙ্গে শুলে নাদিয়ার ঘুম আসে না, এটা তার ছেলেবেলাকার অভ্যাস। একমাত্র ব্যতিক্রম বড় আপা। বড় আপা তার সঙ্গে ঘুমোলে কোনো সমস্যা হয় না, বরং ঘুমের আগে কিছুক্ষণ গল্পগুজব করতে পেরে ভালো লাগে। রাত 2:30টার সময় কারো জেগে থাকার কথা না। নাদিয়া ঘুমোতে এসে দেখে তিতলি জেগে আছে। নাদিয়া বিস্মিত হয়ে বলল, এত রাত পর্যন্ত জেগে আছো কেন? তিতলি হাই তুলতে তুলতে বলল, তোর জন্যে জেগে আছি। ঘুমের আগে খানিকক্ষণ গল্প না করলে ভালো লাগে না। থ্যাংক ইউ আপা। আজ কি নিয়ে গল্প করবি? আমি তো আপা গল্প করতে পারি না, তুমি গল্প করবে, আমি শুনব। কি গল্প শুনতে চাস? কলেজে কি মজা টজা করো সেসব বলো। কলেজে কোনো মজা টজা করি না, মজা মজা ভাব করি, এই পর্যন্তই। তোমার মজা মজা ভাবের গল্পই করো, আমি শুনি। আমার নিজের কোনো মজা করতে ইচ্ছে করে না, অন্যের মজা শুনতে খুব ভালো লাগে। হাসান ভাইয়া হঠাৎ হঠাৎ যখন আসে, তুমি মুখটুক লাল করে তার সঙ্গে গল্প করো, আমার যে কি ভালো লাগে। আমি কিন্তু আপা কোনোদিন এরকম করতে পারবো না। একটা ছেলের সঙ্গে আমি গল্প করছি, ভাবতেই পারি না। গল্প করার সমস্যা কি? কি গল্প করব? আমি তোমাকে ভালোবাসি এসব বলবো? ভাবতেই তো গা শিরশির করছে। একটা ছেলে আর মেয়ে যখন গল্প করে তখন কেউ কিন্তু বলে না আমি তোমাকে ভালোবাসি। কেন বলে না? ভালোবাসার কথা বলার দরকার হয় না। হাসান ভাই তোমার সঙ্গে কি নিয়ে গল্প করে? ও কি গল্প করবে, চুপচাপ থাকে। তুমি একা বকবক করে যাও।
হুম, কি নিয়ে বকবক করো? ভালো যন্ত্রণা হলো দেখি। আমি কি মুখস্থ করে রেখেছি নাকি? হাসান ভাইয়ের কোন জিনিসটা তোমার সবচেয়ে ভালো লাগে আপা? জানি না, এইসব নিয়ে ভাবিনি। একজন ছেলের প্রেমে তুমি হাবুডুবু খাচ্ছ, আর তাকে কি জন্য ভালোবাসো তা জানো না? তুই হঠাৎ এমন বকবক শুরু করলি কেন রে? আর করব না, আয় শুয়ে পড়ি। নাদিয়া লজ্জিত গলায় বলল, ছাদে যাবে আপা? তিতলি বিস্মিত গলায় বলল, রাত 3টার সময় ছাদে যাবি মানে? তোর মাথায় আসলে ছিটটিট আছে। নাদিয়া মাথা নিচু করে হাসছে। তিতলি চিন্তিত গলায় বলল, শোন নাদিয়া, আমার কেন জানি সন্দেহ হচ্ছে তুই রাত দুপুরে এরকম একা একা ছাদে যাস। যাস নাকি? নাদিয়া হাসছে, বিচিত্র ভঙ্গিতে হাসছে। এরকম করে হাসছিস কেন? আমি সহজভাবেই হাসছি, তোমার কাছে অদ্ভুত লাগছে। চল না আপা, ছাদে যাই 10 মিনিটের জন্য। বৃষ্টিতে ছাদ পিছল হয়ে আছে। অকারণ অজুহাত তৈরি করবে না তো আপা। তুমি যদি এখন আমার সঙ্গে ছাদে যাও তাহলে তোমাকে মন খুশি হয়ে যাবার মতো একটা কথা বলবো। তিতলি বোনের সঙ্গে ছাদে গেল। নিশিরাতের ছাদ গা কেমন জানি ছমছম করে। তিতলি বলল, তুই একা একা ছাদে কি করিস? কিছু করি না, আকাশের তারা দেখি। আমাকে কি কথা বলবি বলেছিলি, বলে ফেল। কি সে কথা যা শুনলে আমার মন ভালো হয়ে যাবে? নাদিয়া হাসতে হাসতে বলল, কোনো কথা না আপা, তোমাকে ছাদে আনার জন্য এটা হলো আমার ট্রিক্স। সরি। ট্রিক্স করার দরকার কি ছিল? আমাকে বললে আমি আসতাম। আসতে না। আচ্ছা আপা, আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। তুমি যদি রাগ না করো তাহলে বলি। রাগ করবো না, বল। আগে প্রতিজ্ঞা করো যে রাগ করবে না। তোর এসব প্রতিজ্ঞা ছেলে মানুষ আমার ভালো লাগে না। বললাম তো রাগ করবো না। কথাটা কি? নাদিয়া মুখ নিচু করে প্রায় ফিসফিস করে বলল, তুমি কি কখনো হাসান ভাইকে চুমু খেয়েছ আপা? তিতলি স্তম্ভিত হয়ে গেল। নাদিয়ার মতো মেয়ে যে এরকম অশালীন একটা কথা বলতে পারে তা তার কল্পনাতেও আসেনি। হতভম্ব ভাব সামলিয়ে তিতলি বলল, তুই এসব কি বলছিস? পড়াশোনা করতে করতে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? সরি আপা, আমি খুব রাগ করেছি, অসম্ভব রাগ করেছি। তুমি কিন্তু বলেছিলে রাগ করবে না। আমি তো বুঝতে পারিনি তুই এই ধরনের কথা বলতে পারিস। আর কোনোদিন বলবো না আপা। তুমি কি খুব বেশি রাগ করেছ? হ্যাঁ। তুমি কিন্তু আমার প্রশ্নটার জবাব দাওনি। তারপরও তুই জবাব চাচ্ছিস? হ্যাঁ, আমার খুব জানতে ইচ্ছে করে। আমি তো কল্পনাও করতে পারি না আপা, একটা মেয়ে কি করে একটা ছেলেকে চুমু খাবে। তিতলির ইচ্ছা করছে বোনের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিতে। সে অনেক কষ্টে নিজেকে সামলে কঠিন গলায় বলল, চল নিচে যাই। আপা, তোমার মনটা তো খুব বেশি খারাপ হয়েছে, এখন তোমার মন ভালো করে দিচ্ছি। তোমাকে বলেছিলাম না যে তোমার মন খুশি হবার মতো একটা কথা বলবো? এটা কোনো ট্রিক্স না, সত্যি। কথাটা হচ্ছে, কাল তুমি যখন নিউ মার্কেটে গিয়েছিলে তখন হাসান ভাই এসেছিল। কখন, সকালে? হুম। কাল দিন গেল, আজকের দিন গেল, তুই বলিসনি কেন? তোমাকে চমকে দেবার জন্য জমা করে রেখেছিলাম। হাসান ভাই যখন এলেন তখন বাবা বাসায় ছিলেন না। ওনাকে যত্ন করে বসালাম, অনেক গল্প করলাম। কি গল্প করলি? উনি তো গল্প করতে পারেন না, আমি একাই গল্প করলাম। তুই গল্প করতে পারিস নাকি? মাঝে মাঝে আমি খুব মজা করে গল্প করতে পারি, হাসির কথা বলতে পারি। আমি মানুষের গলার স্বরও নকল করতে পারি। সে কি? আমি তোমার গলার স্বর নকল করে হাসান ভাইকে শুনিয়ে দিলাম, উনি খুব হেসেছেন। তোর যেমন গোপন প্রতিভা আছে তা তো জানতাম না। হাসান ভাই তোমার জন্য একটা চিঠি আমার কাছে দিয়ে গেছেন। এই নাও চিঠি। খামে বন্ধ চিঠি, এই চিঠি দিতেও তার কি সংকোচ। আমি শেষ পর্যন্ত বললাম, হাসান ভাই ভয় নেই, আমি চিঠি পড়ব না। আমার উপর রাগ কি একটু কমেছে আপা? মনে হচ্ছে কমেছে। চলো নিচে যাই, তোমার নিশ্চয়ই চিঠি পড়ার জন্য প্রাণ ছটফট করছে। তিতলি নিজের ঘরে এসে চিঠি খুলল।
একটু দূর থেকে খুব আগ্রহ নিয়ে নাদিয়া বোনের দিকে তাকিয়ে আছে। 2 পাতার চিঠি, পুরো পাতা জুড়ে গুণ চিহ্ন আঁকা। তিতলি লজ্জা পেয়ে হাসল। এই গুণ চিহ্নের মানে শুধু তারা দুজনেই জানে। নাদিয়া বলল, এত লম্বা চিঠি এত তাড়াতাড়ি পড়া শেষ হয়ে গেল? এখন কি করব? বাতি নিভিয়ে দেব? শুয়ে পড়বে? হ্যাঁ। বাতি নিভিয়ে নাদিয়া বোনের সঙ্গে ঘুমোতে এলো। বোনের বুকে খানিকক্ষণ মাথা ঘষে আদুরে গলায় বলল, আপা, গুণ চিহ্নের মানে কি? চুমু? বলেই নাদিয়া খিলখিল করে হাসল। হাসি থামলে চাপা গলায় বলল, সরি আপা, তোমার চিঠি আমি পড়েছি, লোভ সামলাতে পারিনি। তুমি যদি এখন শাস্তি হিসেবে ধাক্কা দিয়ে আমাকে খাট থেকে ফেলে দিতে চাও, ফেলে দিতে পারো, আমি কিচ্ছু মনে করব না। তিতলি বোনকে জড়িয়ে ধরে কাছে টানল। সন্ধ্যা এখনো হয়নি, কিন্তু ঘরের ভেতর অন্ধকার। দরজা জানলা বন্ধ, ভেতরে বাতি জ্বালানো হয়নি। বাতাস ভারী হয়ে আছে। বাতাসে সিগারেটের কটু গন্ধ। সিগারেটের গন্ধের সঙ্গে মিশেছে বমির গন্ধ। খালি পেটে হুইস্কি খাওয়ার ফল ফলেছে। শাখাওয়াত বমি করে ঘর ভাসিয়েছে। শাখাওয়াতের মদ্যপানের অভ্যেস নেই। গত কয়েকদিন খুব খাচ্ছে, আজ বেশি খেয়ে ফেলেছে। বমি করেও তার উৎসাহ কমেনি। 100 পাইপারের বোতল উঁচু করে বলল, আর মাত্র 3 আঙুল আছে, আয় সবাই 1 আঙুল করে খেয়ে বোতল ফেলে দিই। রকিব জবাব দিল না। সিগারেট ধরালো। তার প্যাকেটের শেষ সিগারেট। ঘরে আর কারো কাছেই সিগারেট নেই। রাত 9টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কয়েক প্যাকেট সিগারেট এনে রাখা দরকার ছিল। এখন ঘর থেকে বের হয়ে সিগারেট আনা ঠিক হবে না। রাত 9টায় একসঙ্গে বের হতে হবে। শাখাওয়াত 4টা গ্লাসে হুইস্কি ঢালছে। মাপ মতো ঢালার চেষ্টা করছে। তার হাত কাঁপছে। বদরুল বলল, এই শাখাওয়াত, তোর মুখে বমি লেগে আছে, মুখ ধুয়ে আয়। শাখাওয়াত হাসি মুখে বলল, আর মুখ ধোয়াধুই, আগে মাল খেয়ে নি। রকিব বলল, 3 গ্লাসে ঢাল, আমি খাবো না। খাবি না কেন? তোর কাছে কৈফিয়ত দিতে হবে? খেতে ইচ্ছা করছে না, খাবো না। শালা তোর বাপ খাবে। রকিব ক্রুদ্ধ চোখে তাকালো। তার চোখ মুখ শক্ত হয়ে গেছে। শাখাওয়াত ভীত গলায় বলল, এরকম করে তাকাচ্ছিস কেন? রকিব বলল, বাপ তুলে যদি আর একটা কথা বলিস, তোর নিজের বমি তোকে চেটে খাইয়ে দেব। ঠাট্টা করছিলাম রে দোস্ত, থাক, তোর খেতে হবে না, তোরটা আমি খাবো। এই দেখ খাচ্ছি। রকিব মুখ ফিরিয়ে সিগারেট টানছে। ঘড়িতে মাত্র 6টা বাজে। 9টা বাজতে এখনো 3 ঘন্টা। এই দীর্ঘ সময় শুধু শুধু বসে থাকতে হবে ভাবতেই তার মাথা ধরে যাচ্ছে। তার উপর সিগারেট শেষ হয়ে গেছে। ঘরের এক কোনায় বিড়ি ব্যবসায়ী হাজি মোসাদ্দেক পাটোয়ারি বসে আছেন। তার হাত পেছন দিক করে বাঁধা। তিনি ভয়ে অস্থির হয়ে আছেন। যদিও এখন তার ভয় থাকার কথা না। তার পরিবার থেকে 3 লাখ টাকা দেয়া হয়েছে। রাত 9টার সময় তাকে একটা বেবি ট্যাক্সিতে তুলে দেয়া হবে। সেই বেবি ট্যাক্সি নিয়ে তিনি যেখানে ইচ্ছা যেতে পারেন। হাজি মোসাদ্দেক পাটোয়ারি বিড়বিড় করে বললেন, বাবা, আপনাদের দয়ার কথা আমি কোনোদিন ভুলব না। আমি খাস দিলে আপনাদের জন্য দোয়া করি। হাজি সাহেব কথাগুলো আন্তরিকভাবেই বললেন। তিনি বেঁচে আছেন এবং তাকে ছেড়ে দেয়া হচ্ছে, এই আনন্দেই তিনি অভিভূত। বাবার একটা কথা। মোজাম্মেল কঠিন গলায় বলল, অকারণ কথা বলবেন না, চুপচাপ থাকেন। 9টা বাজুক, আমরা ছেড়ে দেব। একটু পেশাব করব বাবারা। পেশাব 9টার পরে করবেন। বাড়িতে গিয়ে আরাম করে পেশাব করবেন, কমোডে বসে। জি আচ্ছা। শাখাওয়াত বলল, হাজি সাহেবকে একটু মাল খাইয়ে দেব? আমি আর খেতে পারছি না। কেউ কোনো জবাব দিল না। শাখাওয়াত উৎসাহের সঙ্গে বলল, কি হাজি সাহেব, হুইস্কি খাবেন? বাবারা, আপনারা বললে অবশ্যই খাব। শাখাওয়াত আনন্দিত গলায় বলল, হাজি সাহেব হুইস্কি খেতে চায়। রকিব বলল, শাখাওয়াত, তুই বাড়াবাড়ি করছিস। আরে ঠাট্টা করছি রে দোস্ত, আমি কি আর সত্যি সত্যি খাওয়াতাম? তোরা আমাকে ভাবিস কি? ছড়ছড় শব্দ হচ্ছে।
সবাই হাজী সাহেবের দিকে তাকালো। হাজী সাহেব বিব্রত ভঙ্গিতে বললেন, পেশাব হয়ে গেছে বাবারা, বয়স হয়েছে, ডায়াবেটিস আছে, কিছু মনে করবেন না। আপনাদের দয়ার কথা আমি কোনোদিন ভুলব না। আমি খাস দিলে আপনাদের জন্য দোয়া করি। জ্ঞান জ্ঞান করবেন না, চুপ থাকেন। একটু পানি খাবো। রকিব বলল, সাখাওয়াত, দেখ তো পানি আছে কিনা। সাখাওয়াত অপ্রসন্ন মুখে উঠে দাঁড়াল। এটা সাখাওয়াতের বোনের বাড়ি। বোন মিডল ইস্টে তার স্বামীর কাছে গিয়েছে। বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সাখাওয়াতের কাছে দেয়া। মাঝে মধ্যে সাখাওয়াত বন্ধুদের নিয়ে আড্ডা বসাত। নিরিবিলিতে বাড়ি, রাতভর হইচই করে আড্ডা দিলেও কেউ কিছু বুঝবে না। দুদিন দুরাত হাজী সাহেবকে এই বাড়িতে রাখা হয়েছে। তাকে ছেড়ে দিলেও তিনি এই বাড়ি চিনে বের করতে পারবেন না। তাকে আনা হয়েছে গভীর রাতে কম্বল দিয়ে মুড়ে। তাকে ছাড়াও হবে এইভাবে। সাখাওয়াত পানির বোতল এনে দিল। রকি বলল, গ্লাস দে। হাত বাঁধা, পানি খাবে কিভাবে? হাতের বাঁধন খুলে দে। হাজী সাহেব অনবরত নিচু গলায় বিড়বিড় করে কি যেন বলছেন। সাখাওয়াত বলল, বিড়বিড় করে কি বলেন? দরুদ শরীফ পড়তেছি বাবারা, আপনাদের ডিস্টার্ব হলে পড়ব না। পাকসাফ হয়ে তারপর পড়েন, পেশাব করে ঘর ভাসিয়ে দরুদ শরীফ। আমি খুবই শর্মিন্দা, আমি পায়ে ধরে আপনাদের কাছে ক্ষমা চাই। হাজী সাহেব রকিবের পায়ে ধরার জন্য এগোলেন। রকিব কঠিন গলায় বলল, যেখানে বসে আছেন বসে থাকুন, খবরদার নড়বেন না। জি আচ্ছা। সাখাওয়াত বাঁধন খুলতে পারছে না। সাহায্য করার জন্য বদরুল এগিয়ে এলো। সে বিরক্ত গলায় বলল, হাজী সাহেবের গা তো পুড়ে যাচ্ছে। হাজী সাহেব বললেন, সামান্য জ্বর হয়েছে বাবারা, বাড়িতে গেলে ইনশাল্লাহ আরোগ্য হব। পুলিশের কাছে বা অন্য কারো কাছে আমাদের নাম বলবেন না তো? জি না বাবারা, পাক কোরআনের দোহাই, নবীজির দোহাই, কাউকে কিচ্ছু বলবো না। কোরআন মজিদ নিয়ে আসেন, কোরআন মজিদে হাত রেখে প্রতিজ্ঞা করব। রকিব ঘড়ি দেখল, 6:35। মাত্র 35 মিনিট পার হয়েছে। আরও 2 ঘন্টা 25 মিনিট পার করতে হবে। সর্বনাশ, এত সময় পার করবে কিভাবে? সাখাওয়াত বলল, দোস্ত সিগারেট দে। সিগারেট নাই। সর্বনাশ, সিগারেট ছাড়া চলবে কিভাবে? প্যাকেটটা খুলে দেখ না, ফাঁকে ফুঁকে থাকতেও পারে। তুই বেশি কথা বলছিস সাখাওয়াত, চুপ থাক। তুই ঝিম ধরে বসে আছিস কেন? তোর কি হয়েছে? চুপ থাক শালা, তুই চুপ থাক। রকিব উঠে দাঁড়িয়ে প্রচণ্ড চড় কষাল। সাখাওয়াত উল্টে পড়ল তার নিজের বমিতে। হাজী সাহেব বিড়বিড় করে আবার দরুদ শরীফ পড়ছেন। তার চোখ দিয়ে পানি পড়ছে। এরা কি তাকে সত্যি সত্যি ছাড়বে? রাত 9টায় হাজী সাহেবকে বেবি ট্যাক্সিতে তুলে দেয়া হলো। তিনি বসেছেন মাঝখানে, এক পাশে বদরুল, অন্য পাশে সাখাওয়াত। বদরুল হাজী সাহেবের মাথা চেপে ধরে আছে, যাতে তিনি কিছু দেখতে না পান। তারা কিছু দূর গিয়ে নেমে পড়বে। হাজী সাহেব একা একা যাবেন। হাজী সাহেব বিড়বিড় করে আবারও বললেন, আপনাদের দয়ার কথা কোনোদিন ভুলব না। আমি আপনাদের জন্য খাস দিলে দোয়া করব। রকিব 1 প্যাকেট বেনসন সিগারেট কিনল। চমন বাহার দেয়া মিষ্টি পান কিনল 1 খিলি। 3 লাখ টাকার ভাগাভাগিতে তার অংশে পড়েছে 1,30,000। সে আরও বেশি নিতে পারত, নেয়নি। 1 লাখ টাকা আলাদা করে রাখতে হবে। কিছুদিনের জন্য গা ঢাকাও দেয়া দরকার। পাসপোর্ট করে ইন্ডিয়া ঘুরে এলে হয়। 3,000 টাকা ফিস দিলে 24 ঘন্টায় পাসপোর্ট হয়। ইন্ডিয়ায় দেখার অনেক কিছু আছে। কোণার্কের সূর্য মন্দিরটা নাকি দেখার মতো। কোণার্ক কোথায় কে জানে? খোঁজ নিতে হবে। পাসপোর্ট করতে ছবি লাগে। ছবিটা আজকে তুলে ফেললে কাল পাসপোর্টের টাকা জমা দেয়া যায়। এত রাতে কি কোনো স্টুডিও খোলা আছে? আছে নিশ্চয়ই। রাত 9টা এমন কিছু রাত না। রকিব স্টুডিওর খোঁজে রওনা হল। আকাশ পরিষ্কার, চাঁদ উঠেছে, সুন্দর জ্যোৎস্না। জ্যোৎস্নায় হাঁটতে রকিবের বেশ ভালো লাগছে। নতুন প্যাকেট খুলে সিগারেট ধরালো। নতুন প্যাকেটের প্রথম সিগারেটের স্বাদ আলাদা। খিদে লেগেছে। প্রচণ্ড খিদের সময় সিগারেট ধরালে ধোঁয়াটা চট করে মাথায় গিয়ে লাগে। এখনও তাই হচ্ছে। খিদের দোষ নেই, দুপুরে কিছু খাওয়া হয়নি। সিঙাড়া, বাদাম। এখন রাত বাজে 9টা।
খিদের আর দোষ কি? কোন একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকে চাইনিজ ফাইনিজ খেয়ে নিলে হয়। রেস্টুরেন্টে একা একা খেতে ইচ্ছে করে না। রেস্টুরেন্টে একা খেতে যাবার অর্থ এই মানুষটার সংসার নেই, বন্ধু বান্ধব নেই, বয় বেয়ারার চোখে করুণা চলে আসে, সে করুণার ধার ধারে না। বাসায় চলে গেলে কেমন হয়? সবাই সকাল সকাল খেয়ে ফেলে বাসায়, ভাত তরকারি হয়তো কিছুই নেই। তাতে কি, রিনা ভাবি চোখের নিমিষে চাল ফুটিয়ে একটা ডিম ভেজে দেবে। ভাপ ওটা গরম ভাতের সঙ্গে ডিম ভাজা, এই তো যথেষ্ট। রিনা ভাবির কাছ থেকে টাকাটা নেওয়া হয়েছিল, সেটা ফেরত দেয়া দরকার। রকেট এবং বুলেটের জন্য কিছু গিফটও কেনা দরকার। খেলনার দোকান কি খোলা আছে? গরমের সময় রাত 10টা পর্যন্ত দোকান খোলা থাকার কথা। রকেট এবং বুলেটের পছন্দের খেলনা একটাই, বল। যখনই জিজ্ঞেস করা হয় কি খেলনা চাই, ওরা বলবে বল। সে নিজেই ওদের 4-5টা বল দিয়েছে। ঠিক আছে, পুরনো বলের সঙ্গে যুক্ত হোক আরও 2টা, বলে বলে ধুল পরিমাণ। রকিব 2টা বল কিনল। দোকানদার বলল, স্যার রং পেন্সিল কিনবেন? চাইনিজ পেন্সিলের সেট আছে, দাম খুব সস্তা, 80 টাকা করে। রকিব 2 সেট পেন্সিলও কিনে ফেলল। সুন্দর সুন্দর কলম বিক্রি হচ্ছে, দেখে মনে হয় ফাউন্টেন পেন, খুললে দেখা যায় বল পয়েন্ট। কালির কলম বোধহয় পৃথিবী থেকে উঠে যাচ্ছে। একবার রিনা ভাবি বলছিল কালির কলমে লিখতে তার সবচেয়ে ভালো লাগে। একটা কালির কলম কিনে ফেললে হয়। রকিব দেখে শুনে কালির কলম একটা কিনল। দাম বেশি নিল, 500 টাকা। নিক, রিনা ভাবিকে কখনো কোনো গিফট দেওয়া হয় না। সবার জন্য একটা করে গিফট কিনলে কেমন হয়? কত আর লাগবে? দোকানটা ছোট, সবার পছন্দসই জিনিস এখানে পাওয়া যায় না। গুলশানের দিকে গেলে হয়। গুলশানের দোকানগুলো জিনিসপত্রে ঠাসা থাকে। লায়লার জন্য একটা ঘড়ি কিনতে হবে। লায়লার হাত ঘড়িটা চুরি হয়ে গেছে, আর কেনা হয়নি। রকিব দোকান থেকে বেরোল। তার কেমন যেন মাথা ঘুরছে, শরীর মনে হয় ভেঙে আসছে। 7 তলা দালান দ্রুত উঠে এলে যেমন লাগে তেমন লাগছে। অথচ আজ সে কোনো পরিশ্রমই করেনি। বলতে গেলে সারাদিনই শাখাওতের বোনের বাসায় বসা। রকিব রিকশা নিল, বাসায় যাবার পরিকল্পনা বাদ দিল। তার মুখ দিয়ে নিশ্চয়ই ভকভক করে গন্ধ বেরোচ্ছে। ভাড়া ঠিক করার সময় রিকশাওয়ালা অদ্ভুত চোখে তাকাচ্ছিল, কথাও বলছিল উঁচু গলায়। মাতালদের সঙ্গে মানুষ সবসময় উঁচু গলায় কথা বলে। সবাই ধরেই নেয় নিচু গলায় কিছু বললে মাতালরা শুনতে পায় না। সে মাতাল না, তার মাথা ঠিক আছে, খুব ঠিক আছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মেঘ বলেছে যাব যাব, আজ 5ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।